সামনে যারা বসে আছেন সবাই মোটামুটি বয়স্ক আমার চেয়ে, কাজী তাদের, এবং সামনেও বসে আছেন, এখানেও বসে আছেন, আমার মনে হয় যে টুকটাক এই ঠান্ডার বাতাসে একটু সমস্যা হচ্ছে। এই কারণে আমি বলছিলাম যে বক্তা কমিয়ে যত সংক্ষিপ্ত করা যায়। এবং এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন ইউনিয়নের লোকজন আসতে চেয়েছিল, তো আমরা জানি যে আমাদের প্রোগ্রামটা একটু টাইম মেনটেন করা যাবে না, যে কারণে বলছি যে বাইরের লোক আইসা কষ্ট করার দরকার নাই, যারা উপস্থিত আছে তারা আজকে করবে। আর প্রত্যেক ইউনিয়নই আমাদের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল হবে। আজকে আমরা উলানিয়া বাজারে, আপনারা জানেন যে বড় মসজিদটা, সেখানে আমরা বাদ জুম্মা দোয়ার আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে, সেখানে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা এখানে বাদ মাগরিব হওয়ার কথা ছিল 5:30টায়, এখানে আস্তে আস্তে বেজেছে আমাদের প্রায় 7টা। এবং আগামীকালকে 10 মিনায় উপজেলাব্যাপী বড় পরিসরেই সেখানে দোয়া মাহফিল এবং স্মরণ সভা হবে। তো আজকের আমাদের আলোচনার ইতিমধ্যেই আপনারা অবগত যে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের মানুষের জনপ্রিয় নেত্রী, এবং বাংলাদেশের যাকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ভূমিকার কারণেই তার উপাধি ছিল আপোষহীন নেত্রী, এবং সামরিক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তিনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন। আপনারা জানেন যে 86 সালে চট্টগ্রামের লাল দিঘির ময়দানে শেখ হাসিনা বলেছিল যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু শেখ হাসিনা কিন্তু এসে নির্বাচনে অংশ নিয়েছিলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেন নাই, যে কারণেও তাকে এই আপোষহীন নেত্রী এবং দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল চট্টগ্রামের নেতৃবৃন্দ। এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিকভাবে যারা রাজনীতি বিশ্লেষণ করে, রাজনীতিকে পর্যবেক্ষণ করে, তারা বলে যে খালেদা জিয়ার ভারতের প্রতি একটা কঠোর মনোভাব ছিল। এমনকি বিবিসির একটি ইন্টারভিউতে বলেছিল, আপনার কথাবার্তাতে আপনার ভারত বিরোধী মনোভাব পাওয়া যায় বিএনপির রাজনীতিতে, এটার কারণ কি? তিনি পরিষ্কারভাবেই বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমার দেশের মানুষের অধিকারের প্রশ্নে আমি কথা বলি, সেই কথা যদি কারো বিরুদ্ধে যায় তাহলে তো আমার কিছু বলার নাই। তো রাজনীতিতে এরকমের দৃঢ়চেতা ব্যক্তি এবং দেশপ্রেমের নজির খুব কম পাওয়া যায়। ক্ষমতার প্রশ্নে অনেকেই আপোষ করেন, তো খালেদা জিয়াকে সেই ক্ষেত্রে দেখা যায়নি, যেই কারণে এদেশের ইসলামপন্থী জনগণ, সাধারণ জনগণ, আপনারা জানেন যে ইসলামী দলগুলো, জামাত আজকে আলাদা নির্বাচন করছে, কারণ জামাত যদি বিএনপির মধ্যে চলে আসতো তাহলে তো বিরোধী দল কারা হইতো দেশে। তো কাজেই যাই হোক, জামাত আরো কিছু দল ভিন্ন নির্বাচন করছে, কিন্তু 30 বছর বিএনপির সাথেই জোটবদ্ধভাবেই রাজনীতি করেছে, কারণ তারা খালেদা জিয়ার নেতৃত্বকে তারা দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকর মনে করেছিল। আমার সৌভাগ্য হয়েছিল 4বারের মতো দেখা করার। আপনারা জানেন 5ই আগস্টের পরে আমরা হসপিটালে গিয়েছিলাম। তো আমি আমার সাধারণ সম্পাদক রাশেদ খান, যেহেতু অনেক মানুষ সে সময় তার দেখা করছিল, তার কাছে যাচ্ছিল, তার মধ্যে আমাদেরকে সংক্ষেপে বলেছিলেন, তোমরা তরুণ, তোমরা সৎভাবে রাজনীতি করো, দেশপ্রেম নিয়ে রাজনীতি করো, রাজনীতিতে দেশপ্রেম থাকা দরকার। ইউনূসকে সহযোগিতা করো, ইউনূস ভালো লোক, এই লোক শব্দ ইউজ করেছে, ভালো লোক। যে ওই সময়ে রাজনৈতিক মহলে যখন নানান ধরনের আলোচনা চলছে, যেটি জাতীয় সরকার হবে না ইন্টারিম গভর্নমেন্ট হবে না কি সরকার হবে, কয় মাসের জন্য হবে, এই সমস্ত আলাপ আলোচনা, তিনি কিন্তু, আমরা আন্দোলনের নেতৃত্বের সম্মুখ সারির নেতা ছিলাম, আমাদেরকে অনেক কিছু বলতে পারতেন ওইভাবে যে না, সরকারকে সহযোগিতা করে না, তাড়াতাড়ি নির্বাচন নিয়ে তোমরা সরকারে বসো। তিনি পরিষ্কারভাবে বলছেন যে ডক্টর ইউনূস ভালো লোক, তাকে সহযোগিতা করো, এবং দেশপ্রেম সততার কথা বলেছিলেন। এটা মনে থাকবে আজীবন যে একজন জাতীয় নেতৃত্বের কাছ থেকে এরকমের গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সাজেশন সংক্ষিপ্তভাবে 3-4টা শব্দের মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন। তারপরে সেনাকুঞ্জের প্রোগ্রামে সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখা হয়েছিল 2বার, এবং সত্যিকার অর্থে
এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আমরা এখান থেকে ইশারা জামাত পড়ি নাই, জামাত আমরা পড়বো এখান থেকে শেষ করি। আল্লাহ পাক কিছু উপলব্ধি করার সক্ষমতা আল্লাহ দিয়েছে, যে আপনারা দেখেছেন। বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন, ব্যাটে বলে কিন্তু মিলে গেছে। অনেক কথা বলছি, এগুলো বলতে চাই না। সর্বশেষ এই বছর যে সশস্ত্র বাহিনী দিবস, সেই সময় যখন ডক্টর ইউনূস এবং ম্যাডাম পাশাপাশি বসা ছিলেন, যখন প্রধান উপদেষ্টা উঠে গেলেন এসএসএফ এর প্রোটোকল, তখন ম্যাডামকে লোকজন কথা বলছিল, অনেক মানুষ যাচ্ছিল। তখনই আমার একটা শঙ্কা হয়েছিল যে উনি অসুস্থ হয়ে পড়বেন, কারণ তার তো এমনি একটু শ্বাসের প্রবলেম আছে, শ্বসনতন্ত্রের জটিলতা। মানুষ যেভাবে যাচ্ছিল, কারণ তখন ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হওয়ার থাকে, এবং আসলে ওইখান থেকেই তিনি একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে অনেকদিন আমাদের মাঝে বেঁচে ছিলেন, এবং দেখেছেন দল মত নির্বিশেষে সব মানুষ দোয়া করেছেন, তার প্রতি সম্মান দেখিয়েছেন, এবং বাংলাদেশের রাজনীতিতে মৃত্যুর মধ্যে দিয়েও খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করে গেছেন। প্রথমত তার জানাজায়, এত বড় জানাজা বিশ্বে কতটি হয়েছে তা আমার জানা নাই, কিন্তু মুসলিম বিশ্বের এটি সর্ববৃহৎ জানাজারগুলোর মধ্যে একটি। ভারত পাকিস্তানের মতো চিরবৈরী রাষ্ট্রকে এক করেছেন এই খালেদা জিয়ার মৃত্যুর পরের যে জানাজা অনুষ্ঠান। দেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন, পাকিস্তানের স্পিকার এসেছিলেন, এশিয়ার অন্যান্য দেশের নেতৃবৃন্দ এসেছিলেন। এমনকি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে বলতে গেলে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা আসীন করেছে, রাষ্ট্রীয় প্রোটোকল মর্যাদা। এবং সেখানে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে চিফ জাস্টিস সহ সবাই উপস্থিত ছিলেন। দেখছেন, আমিও প্রথম সারিতে আমরা দাঁড়িয়েছিলাম। তো এটি একটি বিরল সম্মান, এবং আমরা মনে করি আমরা যে আগামীতে বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই, বাংলাদেশকে নতুন ভাবে পরিচালিত করতে চাই, রাজনৈতিক হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষের বিপরীতে একটা সম্প্রীতির রাজনীতি, একটা কল্যাণের রাজনীতি, একটা ঐক্যের রাজনীতি। খালেদা জিয়ার মৃত্যুতেও আমরা সেটার একটা দৃষ্টান্ত দেখেছি। এবং জনাব তারেক রহমান সাহেব বক্তব্য রেখেছেন, বাড়তি কোনো কথা বলেন নাই। ইসলামী মূল্যবোধের আলোকে সাধারণত যেই কথাগুলো বলে, পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিমিত কথা বলে, সেই একটি বিশাল সমাবেশ, কোটি কোটি লক্ষ লক্ষ লোক, অন্তত আমার এক্সাক্ট হিসাব জানি না, অন্তত 50-60 লক্ষের উপর হবে, কারণ ওইদিকে ধানমন্ডির 27-27, এইদিকে বাংলা মোটর। তো সেখানে তিনি চাইলে রাজনীতি অনেক বক্তব্য দিতে পারতেন, খুব বেশি কিছু বলেনও নাই। তো আমরা কেন বিএনপির সাথে জোট করেছি, অ্যালায়েন্স করে নির্বাচন করেছি? কারণ আপনারা জানেন যে আমরা এই প্রতিকূল সময়ে একটি দল গঠন করেছিলাম, এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের যুবনেতা তিয়াস যেটি বলেছিল, যে এই সময় অনেকে কার্যত রাজনীতি থেকে দূরে, নিষ্ক্রিয়, ভয়ে, আতঙ্কে, সেই সময় কিন্তু আমরা বলেছিলাম আমরা এই দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে আমরা সফল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। এমনকি আমরা বলছিলাম যে যদি আমি মরে যাই, তোমরা লড়াইটা চালিয়ে নেবে। আমার সঙ্গী সাথীদের বলেছিলাম। 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের তরুণদেরকে মূলত আমরা সে সময় এই আন্দোলন সংগ্রামে সংগঠিত করেছিলাম, যারা পরবর্তীতে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অনেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও হয়েছে। তো আমাদের সেই আন্দোলন সংগ্রাম থেকেই তারেক রহমান খালেদা জিয়ার সাথে একটা সম্পৃক্ততা। আমি 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনে আহত হই, তিনি ড্যাবের ডাক্তারদেরকে বলে দিয়েছেন আমার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য, আমাকে সব ধরনের সহযোগিতা করার জন্য ভোর রাতে রিজভী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, কারণ সে সময় প্রকাশ্যে সাক্ষাৎ করারও একটা গুরুতর সমস্যা ছিল। এমনকি এই বিএনপিকে যারা ভাঙার জন্য কাজ করেছে, গত কয়েক বছরে বিভিন্ন দল গঠন করেছে, সচেতন মানুষ যারা তারা জানে, গোয়েন্দা সংস্থার দল গঠন করেছিল বিএনপিকে ভাঙার জন্য। সেই সমস্ত বিষয়ে আমরা তারেক রহমানকে অবহিত করেছি যে এই পরিস্থিতি কিন্তু চলতেছে। কাজে তার সাথে সম্পর্কটা আমার ব্যক্তিগত ঠুনকো নয়। অবশ্যই আমার একটা বক্তব্য আছে, আমার একটা স্বভাব আছে, আমার মধ্যে গোলামি, ব্যক্তিত্ববিহীন কর্মকাণ্ড আমাকে দিয়ে হবে না। আমি বলেছি
দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, আগামীর একটা স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বার্থে। স্থিতিশীল বাংলাদেশ না হলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আসবে না, বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। সেই কারণে এই মুহূর্তে বিএনপির বিকল্প নাই, যে কারণে আমরা বিএনপির সাথে আছি, বিএনপিকে সহযোগিতা করে আসছি। কিন্তু তারপরেও আমি একটি দলের প্রধান, আমার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, রাজনীতি আছে, আমার ল্যাঙ্গুয়েজ, আমার যদি সবকিছু বিএনপির মতোই মিলে যেত তাহলে তো আমি বিএনপি করতাম। তো বিএনপির সাথে নির্বাচনী সমঝোতা, যেটা তারেক রহমান সাহেব বলেছে, অন্যান্য নেতৃবৃন্দ বলেছে, আমরা একসাথে আন্দোলন করছি, একসাথে নির্বাচন করব, একসাথে জাতীয় সরকার করব। সেই সমঝোতায় আমরা কম পেয়েছি, বঞ্চিত হয়েছি, কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি, নিজে কি পেলাম সেটা এই মুহূর্তে আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। দেশ জাতির বৃহত্তর স্বার্থই বাংলাদেশকে ঘুরে দাঁড় করানো হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো আমি এই আসন থেকে আমি বলেছি যে আমি ট্রাক প্রতীকে নির্বাচন করতে চাই। বিনা বাক্যে আমাকে বলে নাই যে ভাই আপনি একটু ঢাকা থেকে করা যায় কিনা, অন্য আসনে সরা যায় কিনা, আমাকে কিন্তু বলেও নাই। তারাও তো সবকিছু ইকুয়েশন মিলিয়ে দেখেছে, এইখানে সে ট্রাক মার্কায় করলে উইন হবে, জয়লাভ করবে। আজকে এই কথাগুলো আমি বলতে চাই না আসলে, কারণ তারপরে ওই যে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য যায়, একটু বক্তব্য না দিলে মানুষ আবার একটা সঠিক লাইন খুঁজে পায় না। মামুন ভাই মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কবির ভাই যেটা বলেছে, পাওয়ার পিরিয়ডে বিএনপির ক্ষমতাসীন থাকা অবস্থায় সভাপতি সাধারণ সম্পাদক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু বিএনপির যখন দুর্দিন 111-এর সময় তার ভূমিকা কি আপনারা বলেন? আমি কিছু বলতে, আমি বলছি যে বিএনপির এখানে মোস্তফা সাহেব আছে, মোস্তফা সাহেবের কোটি কোটি টাকা শেষ করেছেন এই দলের পেছনে। আপনারা দেখেছেন, এই যে উনি গলাচিপায় বাড়ি করেছেন, সে বাড়িটা বিক্রিও করেছেন পানির দামে। চর বিশ্বাসে একটা ওই চরে কলেজ করেছেন, দাখিল মাদ্রাসা করেছেন, যে কলেজের কারণে ওই এলাকা থেকে কিছু ছেলে পেলে এখন কলেজে পড়ার সুযোগ পাচ্ছে। এবং এই গলাচিপা 10 মিনায় এমন অসহায় পরিবার নাই যে যারা মোস্তফা মিয়ার কাছে গিয়ে সহায়তা পায় নাই। তো তারা তো দলের জন্য সবকিছু বিলাই দিয়েছে। কবির ভাইয়ের মতো মানুষ অনেকে চেনেন, এগুলো জানেন। আমরা টেলিভিশন দেখছি, আমরা ঢাকায় দেখেছি, আমরা জানি আন্দোলনের সময় মোস্ট ওয়ান্টেড লোক ছিল, যে আন্দোলন সংগ্রামে এখানে কবির একটা ভূমিকা আছে, বাড়ি চালান দিয়ে প্রশাসন খোঁজে, এরকম অবস্থা। এখানে তার বিএনপির সেক্রেটারি সোহরাব ভাই মুক্তিযোদ্ধা একজন, এইখানে আমাদের আব্দুস সোবহান ভাই, এবং এই জনপদে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন হামলা মামলা অর্থ জনবল সবকিছু দিয়ে। শাহজাহান খান সাহেব তিনি মারা গিয়েছেন, আমরা এর আগের বছর তার এখানে স্মরণ সভা করেছিলাম। শিপলু ভাই, তারা, আমি ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা এত আনুষ্ঠানিকতা ফর্মালিটি তারা খোঁজে নাই। তারা মনোনয়ন ঘোষণার পরেই বলেছে, পরামর্শ দিয়েছে এই কাজগুলো করতে হবে। তারা অভিভাবক সুলভ আমার প্রতি আচরণ দেখিয়েছে। অবশ্যই আমি তাদেরকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আমি মামুন ভাইকে অনুরোধ করব যে আপনি তারেক রহমানকে চেনেন, তারেক রহমানের এত কাছে গিয়েও সামান্য আসন এইটার জন্য যে ধরনের ঔদ্ধত্য আপনি দেখাচ্ছেন, যে সমস্ত ফতোয়ার মতো কথাবার্তা বলছেন যে টাকে ভোট দিলে মুনাফেক, আমি মনে করি যে দল করে যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করবে তারা হচ্ছে মুনাফেক, বেঈমান। কারণ আপনারা তো দল করেন, দলের একটা আদর্শ আছে। দল বলেছে যে আমরা আসন সমঝোতায়, বিএনপি 288 আসনে ধানের শীষের নির্বাচন করছে, 12টা আসনে জোট সঙ্গীদের বিবেচনা করেছেন। 4টা খেজুর গাছ, আমার এখানে ট্রাক, মান্না ভাইয়ের ওখানে কেটলি, জোনায়েদ সাকির মাথাল, পার্থ ভাইয়ের গরুর গাড়ি, এরকম। তাহলে 12টা জায়গায়, এখন তাহলে এই 12টা জায়গায় কি বিএনপির লোকেরা কি করবে? তার মিত্রদেরকে, জোট সঙ্গীদেরকে সমর্থন দিবে না? তাহলে সে বহিষ্কৃত হয়ে উল্টো আরো ফতোয়া দিচ্ছে যে ভোট দিলে মুনাফেক হবে। তো আমি বলবো যে আসলে আপনার প্রতি আমাদের কষ্ট লাগে, কারণ আমার রাজনীতির ভবিষ্যতে অনেক কিছু আছে। একটা দল যত প্রতিষ্ঠিত করেছি, আপনাকে আমিও চাইছিলাম ভাই হিসেবে আপনাকেও কিভাবে এগিয়ে দেওয়া যায় আমার জায়গা থেকেও, কিন্তু আপনি আসলে যে কথাগুলো বলছেন, সিনিয়র ম্যাচিউরড মানুষ হিসেবে এই ধরনের কথা বলা উচিত না। কারণ মানুষ তো বোঝে, নিজের ভালো পাগলেও বোঝে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু জোট করেছি,
এখন উপজেলার নেতৃবৃন্দ যদি আমাদের পক্ষে না থাকে তাহলে অবশ্যই বিএনপিকে আমরা অফিসিয়ালি জানাবো যে আপনাদের উপজেলার পদধারী নেতৃবৃন্দ সহযোগিতা করছে না। তাহলে কি করতে হবে? অবশ্যই তাহলে তাদেরকে পদ থেকে অপসারণ করতে হবে। কারণ আমিও তো আমার সর্বোচ্চ বিসর্জন দিয়ে, ওই ইতিহাস বলেছে একটা যুব নেতা, ছাত্র দলের সাবেক নেতা ছিল, আমার সে রাজনীতি করেছে। আমি বলছি ওখানে বিএনপির সিনিয়র নেতা, ওখানে আপনি মনোনয়নপত্র দাখিল করবেন না। আমাদের অনেক জায়গায় মনোনয়নপত্রে আমরা দাখিল করাই নেই। তারপরেও যে জায়গায় কিছু কিছু জায়গায় প্রার্থী আছে, আমরা বলেছি যে বিএনপি যদি মনে করে যে এই প্রার্থীর কারণে বিএনপির প্রার্থীর সমস্যা হবে, আমরা সেটা উজ্জ্ব করব। তো তাহলে আজকে এখানে আপনি একজন বিএনপির নেতা হয়ে যদি এই ধরনের বিভ্রান্তি ছড়ান, সেটা ঠিক না। আমি বিএনপির 2 উপজেলার নেতৃবৃন্দকেই বলবো, আমি আপনাদেরকে নিয়েই কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা, মানুষের তো প্রত্যাশা অনেক কিছুই থাকে, স্বপ্ন তো অনেক কিছুই থাকে, একটু আগে পরে পূরণ হয়, একটু সময় লাগে। তো হ্যাঁ, মামুন ভাইয়ের প্রতি আপনারা একটা আবেগ থাকতে পারে, কিন্তু মামুন ভাইয়ের চেয়েও এই খান পরিবার কম মনোনয়নের দাবিদার না, মোস্তফা সাহেব কম দাবিদার না, তো কাজেই তারাও তো পায় না। আশা করি যে তাদের এই শুভবুদ্ধির উদয় হবে, উল্টো ঠেলবেন না, সঠিক পথে আসবে, আমার আহ্বান থাকবে। এবং আজকে আমরা যে মানুষটির স্মরণ সভাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি, তার প্রতি আমরা দোয়া করি, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক এবং তিনি যে দেশের জন্য রাজনীতিতে যে দৃষ্টান্ত রেখে গেছেন, আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যেও যেন এরকম একটা আপোষহীন সংগ্রামী মনোভাবের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং দেশের মানুষের উপকার করতে পারি। আজকে এই গলাচিপাতে আমি বেশ কয়েকবার এখানে এসেছি, বড় বড় প্রোগ্রাম হয়েছে, আপনারা দেখেছেন। সে সময় আমরা পরিষ্কারভাবেই বলেছি, কে কোন দলের মতের সেটা আমি ব্যক্তিগতভাবে এই জনপদে অন্তত বিবেচনা করতে চাই না। এই জনপদকে একটি রোল মডেল করার জন্য আমি বলেছি, আমি একজন তরুণ, আমি নবীন, আমি বাংলাদেশকে নিয়ে যেই স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা আমি এই গলাচিপা 10 মিনিট 2 উপজেলাকে দিয়ে আগে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষের সামনে উদাহরণ তৈরি করতে চাই যে আমি 2টো উপজেলাকে এই মডেল করেছি, বাংলাদেশেও আমি এটা করতে চাই। যে আমাদের এটা চরাঞ্চল, অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, মৎস্য কৃষি যাদের পেশা, তরমুজ দিতে গেলে দেখেন, তরমুজ দিতে গিয়ে একজনের জমি আরেকজনে নিয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেস মামলা, পেশি শক্তির বিস্তার। মাছ ধরতে গিয়ে আমি এটা খুব অবাক হয়েছে, আপনারা জানেন চর আগে যেটা বলে ব্যাট জালে মাছ ধরে, সেই সমস্ত চরও নাকি এখন ইজারা দেয়, বেচে। এগুলো প্রভাবশালী লোকজন করে, এইগুলো করতে আমরা দেব না। গরিব মানুষ মাছ ধরবে বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে লুঙ্গি কাঁচা দিয়া ভিজে, ওইখান থেকে সরকারের রাজস্ব লাগে না। ছোট্ট খেয়াঘাট, লঞ্চ ঘাট, ওইখানেও একটা ওই ইজারা নিয়ে মানুষকে জিম্মি করা, 1 বস্তা কাঁচামরিচ নিয়ে যায় কিংবা ল্যাপ তোষক নিয়ে যায়, সেখান থেকেও তার টাকা দেওয়া লাগবে। তো এই যে মানুষের দুর্ভোগগুলো, এগুলো আমরা লাঘব করতে চাই। আমি 5ই আগস্টের পরে এই গলাচিপার ব্যবসায়ীদের বলেছিলাম, কোনো একজন ব্যবসায়ীকে যদি হয়রানি করা হয়, চাঁদাবাজি যদি তাদের কাছে করা হয়, আপনারা আমাদের কাছে বলবেন। একজন ব্যবসায়ী বলেছিল যে তার কাছ থেকে হিন্দু ব্যবসায়ী 2 লাখ টাকা চাঁদা নিয়েছিল। পরে বলছিলাম যে এইটার বিষয়ে ব্যবস্থা নেব। সে অনুরোধ করেছিল, ভাই যা হয়েছে আপাতত পরবর্তীতে কিছু হলে আমরা জানাবো, যেই কারণে কিছু করি নাই। এই গলাচিপা 10 মিনিট একজন মানুষের উপরেও কোনো হয়রানি, জুলুম, চাঁদাবাজি, ধান্দাবাজি চলবে না। আমরা এই ধরনের ইতিবাচক রাজনীতি চাই। তো আমি এখানের হিন্দু সম্প্রদায় সহ সকল ব্যবসায়ীদেরকে বলবো, নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, কাউকে 5 পয়সা চাঁদা দেওয়া লাগবে না, কারো হুমকি ধামকিতে পরোয়া করবেন না। আমি আপনাদের পাশে আছি এবং আমাদের কতদূর সক্ষমতা সেটা আপনারা জানেন। কাজে আজকে বেশি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আজকের যেই আমাদের অনুষ্ঠান, সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই যে মূলত আমাদের এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ মৃত্যুতে গোটা দেশের মানুষ স্তব্ধ, বাকরুদ্ধ। আমরা আসলে, আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছি, 2018 সালে যখন তিনি জেলে যান, সম্ভবত ফেব্রুয়ারিতে, আমার মনে আছে তার পরের দিন বোধহয় আমার পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে পড়ি, খুব আসলে মনের মধ্যে একটা চাপা
কান্না পেয়েছিল। আহা, এইভাবে একটা মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ছেলে মারা গেল, আরেক ছেলে দেশের বাইরে, দেশে আসতে দেওয়া হয় না শুধু রাজনৈতিক কারণে, তারপরে এই মানুষটাকে আবার জেলে নিয়ে যাওয়া হয়। তারা তো আসলে, এবং একটা নির্জন কারা প্রকোষ্ঠে শিবলু ভাই মাঝখানে বাসে বলছিল যে ভাই আমার একটা মনে বললি কলিজা ভাইটা যে কেমনে এত বড় একটা অন্ধকার কারাগারে একটা মানুষ ছিল। তো এই যে একটা মানুষের সাথে অন্যায়, এটা আসলে মানার মতো না। এবং একটা বিষয় কি জানেন, দেখেন খালেদা জিয়ার মুখে কখনো তার প্রতিপক্ষ যারা তার এই অবস্থা করেছিল, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, 5ই আগস্টের পরে তিনি বেশ কয়েকবার বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য শুনেছেন, তাদেরকে আক্রমণ করে বক্তব্য দেয় নাই, সংসদেও দেয় নাই। তো এটার মধ্যে দিয়ে উনি যে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, কথা বাক্য শব্দের মাধুর্যতা, একটা রুচিশীলতার পরিচয়। তো আমরাও যারা আজকে রাজনীতি করতে চাই তাদের এই পথই অবলম্বন করা উচিত। আমি মাঝে মাঝে নিজেকে খুব খারাপ লাগে, কিছু কথা নিজেরই মনে পড়লে যে এই কথাটা বলেছি, এটা বোধহয় আমার উচিত হয় নাই। আবার এখন এমন একটা জায়গায় পরিবেশের মধ্যে আসলে এসেছি রাজনীতি করতে, না বললেও আবার নয়। শহরের মানুষ একটু সবসময় সচেতন, সবকিছুতে আপডেট থাকে, গ্রামের মানুষ অনেক ক্ষেত্রে অনেক কিছু জানে না। সেদিন একটা মেয়ে সম্ভবত তার লাইভে বলেছিল সে মহিলা দল করে, যে লাইভে বলেছে কি ভিপি নূর তার লোক দেখেন এই যে অনুমতি নিয়ে আমার জমি দখল করতেছে, খুন করতেছে। আমি আপনাদেরকে প্রকাশ্যে বললাম, আমার কোন লোক, আমার সাথে থাকা লোক যদি আপনাদের জমি দখল করতে যায়, ঘর দখল করছে, টাকা নিছে, পয়সা নিছে, মাইরা দিছে, এরকম একটা প্রমাণ যদি আমাকে দেখাতে পারেন, পরের দিন আর তারে আমার পাশে দেখবেন না। ভাই রাস্তাঘাটে আমি যাই, অনেক মানুষ ছবি তুলে আমার সাথে ছবি তুলে, আমি তো কাউকে না করতে পারি না, ছবি তুললে তো আমার লোক হয়ে গেল না। তো আমাদের সেই বোনটি প্রোফাইলে গিয়ে দেখেছি ফেসবুকে যে আচ্ছা এই মহিলা বললো, এই কথা কেন বললো, বিএনপির এখানে সিনিয়র নেতৃবৃন্দ আমার সাথে, আর এই মহিলা লাইভ করে বললো। পরে দেখলাম যে সে হাসান মামুন ভাইয়ের খুব ভক্ত, তার পোস্টার্স গুলো দেখলে বোঝা যায় যে সে মামুন ভাইয়ের। তো আমি ডিসি অফিসে মনোনয়ন দাখিলের পর বলেছি যে আমি শারীরিকভাবে এই এলাকায়, আমার বোনের বাসা 10 মিনিট, সেখানে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ দেয় নেই, মামলাও দেয় নেই, বরঞ্চ তাদের সাথেও বিভিন্নভাবে আমার একটা আন্তরিকতা, সখ্যতা তৈরি হয়েছে। আমি আল্লাহ রাসূলকে এই ক্ষেত্রে অনুসরণ করি যে আমরা তো পাপ করি, তারপরে আল্লাহ বলছে যে আল্লাহর কাছে মাপ চাইতে, তওবা করতে, যে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো। তো আমরা আল্লাহর সাথে কত পাপ করি। তো সেই ক্ষেত্রে আমাদেরও তো ভুল আছে, আমার মধ্যে আছে, আরেকজনের মধ্যে আছে। ঠিক আছে, ভুল করে একজন আমার একটা মাথায় বাড়ি দিছে, এখন আমিও যদি তার আর একটা বাড়ি দেই, তাতে কি আমি যে আঘাতটা পাইছিলাম ওই আঘাতটা কি মুছে যাবে? এই কারণে আমরা বলছি আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আমি করতে চাই না। কিন্তু নির্বাচনকালীন সময় একটা বিষয় আমি অবশ্যই এটা আমাকে ব্যবস্থা নিতে হবে, যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন, কারণ একটা ভিডিও মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে চলে যায়। সব মানুষকে তো আমি হাতে ধরে ধরে বুঝাইতে পারবো না ভাই ঘটনাটা মিথ্যা। কিছু মানুষ কনফিউজ হতে পারে। যেমন আমার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে, সেই বক্তব্যটা গতবার দিয়েছিলাম, কেন কোন প্রেক্ষাপটে দিয়েছিলাম আপনাদেরকে সেটা বুঝতে হবে। মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন আর কিছু করার থাকে না, তখন প্রতিরোধ করা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। আমি যখন বকুলবাড়িয়াতে আক্রান্ত হয়েছিলাম রাত 3টা-4টা পর্যন্ত, তখন আমরা বলেছিলাম স্বাভাবিকভাবে আমাদের শরীরে রক্ত আছে, তেজ আছে, কাজে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু ভদ্রতার পরিচয় দিচ্ছি, বিনয়ের পরিচয় দিচ্ছি। ভদ্রতা বিনয়কে দুর্বলতা ভাববেন না। তো সেই বক্তব্য ফেসবুকে কাট করে এখন প্রচার করে। আমার দেখা যায় 3-4 বছর আগেকার কোন বক্তব্য এখন এআই সফটওয়্যার দিয়ে এমন ভাবে এডিট করা যায়, শব্দ বাক্য চেঞ্জ করা যায়, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বক্তব্যগুলো প্রচার করছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে যার মধ্যে ন্যূনতম নৈতিকতা আছে, ঈমান আছে, মানবিক মূল্যবোধ আছে, সে লোকটাও বলতে বাধ্য হবে অন্তত যে না, ভিপি নূরের মধ্যে প্রতিহিংসা নাই, মানুষের সাথে বেয়াদবি নাই, মানুষের প্রতি অহংকার অহমিকা নাই।
কারণ আমি একটা নিম্নবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছি এবং আমি চাই যে সেইভাবেই লাইফটা লিড করতে। আমার একটাই স্বপ্ন, আমার মরার আগ পর্যন্ত একটাই টার্গেট, যে আমি মরার পরেও যেন এদেশের মানুষ আমার নামটা মনে রাখে, আমার জন্য যেন দোয়া করে, এই এলাকার মানুষ যেন আমার কথা বলে। তো বলবে ভয়ে তো না, আমার কাজের কারণে, আমার কর্মের মধ্যে দিয়ে। তো আমি সেই কর্মটা করে যেতে চাই। গত 1-1.5 বছরের সুযোগ পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকখানি করেছি, আগামীতেও করতে চাই। এটাই হচ্ছে একজন রাজনীতিবিদের সার্থকতা। আজকে খালেদা জিয়ার জানা যায় একজন রাজনীতিবিদ এই প্রত্যাশাতে, মানুষ মরার পর দেখেছেন তার এই কফিন বহন করেছে কে? তারেক রহমান। আমি দেখেছি আমাদের সামনে থেকে মিজানুর রহমান আজারী সাহেবকে, মামুনুল হক সাহেবকে মঞ্চে উঠিয়ে নিয়েছেন, তারাও কফিন বহন করেছেন। রাজনীতিবিদ থেকে সব মানুষ, আলেম ওলামা, শীর্ষ নেতৃবৃন্দ সবাই ছিলেন। এর চেয়ে মানুষের কি পাওয়ার, মরে তো একদিন যাবোই সবাই। তো মরার বেলা এর চেয়ে রাজকীয় সম্মান আর কিছু হতে পারে না। দুনিয়ার এত লক্ষ লক্ষ মানুষ যার জানাজা উপস্থিত হয়, যার বিষয়ে সাক্ষী দেয়, আল্লাহ তো এই মানুষের উসিলাই তাকে মাফ করে দেবেন। এই জন্য রাজনীতি করি, টাকা পয়সার মালিক হওয়ার জন্য রাজনীতি করি না, ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাহলে 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছিল, অনেক সুযোগ ছিল। ডাকসুর সিটিং ভিপিজিএসরা প্রতিমন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, আমাদের অনেক সুযোগ ছিল। কিন্তু আমরা এমপি হতে এসেছি কখন? 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, এখন 2025 সাল, 26 সালে পড়ে গেছি। 6 বছর পরে একজন ছাত্র নেতার যে নৈতিক মূল্যবোধ, নৈতিক দায়িত্ব, লোভ লালসার ঊর্ধ্বে থেকে মানুষের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, সমাজের পরিবর্তনে কাজ করা, সেটা আমরা চালিয়ে গেছি। সুযোগ সুবিধার কাছে নিজেকে বিকিয়ে দেই নাই। আজকে আপনাদের মাঝে এসেছি, আশা করি আপনারা আমাকে মূল্যায়ন করবেন আপনাদেরই বৃহত্তর স্বার্থে, আপনাদের এলাকারই স্বার্থে। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সভার সভাপতি হাফিজ ভাইকে কিছু বলে আমরা মোনাজাতের মধ্যে